হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতম। কেম বায়োতে আজকে আমার প্রথম ভিডিও বায়োলজির ওপর। তো আমি মেনলি রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়াবো, মেনলি রিপ্রোডাকশন পুরো চ্যাপ্টারটাই পড়াবো, কিন্তু পুরোটা তো একটা ভিডিওতে আনা সম্ভব নয়, সেহেতু আমি এক একটা স্টেপে এক একটা পার্টে ভিডিও পোস্ট করতে থাকবো। আজকে আমার টপিক মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা জানতে গেলে আমাদেরকে মেনলি বিভিন্ন অর্গ্যানসগুলো সম্পর্কে জানতে হবে। বিভিন্ন অর্গ্যানসগুলোর সমন্বয়ে একটা সিস্টেম তৈরি হয়, যেটা আমরা ছোট থেকেই জানি। তো অর্গ্যানসের মধ্যে কি আছে? প্রাইমারি অর্গ্যান, আছে সেকেন্ডারি অর্গ্যান। আমি প্রথমেই ছবিটা এঁকে রাখিনি, ছবি আঁকতে আঁকতে এক এক করে বোঝাতে থাকবো। প্রথমে দেখে নিই প্রাইমারি অর্গ্যানটা কি। এটা মুছে দিচ্ছি বোর্ডটা জায়গা করার জন্য। প্রাইমারি অর্গানটা হলো টেস্টিস, যেটা আমরা প্রথম থেকেই জানি। আচ্ছা, এটা ব্লুতে করি। একটু ছোট করতে হবে, কারণ বোর্ডে আসবে না পুরোটা না হলে। এটা টেস্টিস। এখান থেকে দেখবো কিভাবে স্টেপ বাই স্টেপ বাড়ছে, কিভাবে অর্গানসগুলো আসে। টেস্টিসের মধ্যেই মেনলি স্পার্ম প্রডিউস হয়। তারপরে সেটা কিভাবে বিভিন্ন ক্যানাল সিস্টেমের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, টেস্টিসের বাইরে, তারপরে পেনিস থেকে বাইরে বেরিয়ে আসে, সেটা আমরা দেখব। আচ্ছা, এর হিস্টোলজিটা একটু পরে দেখছি টেস্টিসের, তার আগে অন্যান্য ক্যানাল সিস্টেমটা দেখছি। এখানে থাকে, আচ্ছা এটা ব্ল্যাকে করি। এখানে থাকে এপিডিডাইমিস। এপিডিডাইমিসটা কি আরো বিস্তরে একটু জানবো, তার আগে এটা এঁকে নিই। এপিডিডাইমিসটা অ্যাকচুয়ালি টেস্টিসের মধ্য থেকেই আসে। যেহেতু টেস্টিসের হিস্টোলজিটা এখন দেখাচ্ছি না, সেহেতু প্রথমে এপিডিডাইমিস হিসাবেই জানি। এপিডিডাইমিস অপেক্ষাকৃত একটু দীর্ঘ, মানে একটু মোটা হয়ে থাকে, যেটা আসছে টেস্টিসের ভেতর থেকে। এই এপিডিডাইমিসটাই, এটা কিন্তু একটা ক্যানেল, মানে এর ভেতরে প্লেস আছে, স্পার্ম যাতে ফ্লো হতে পারে সেই প্লেসটা এর ভেতরে আছে। তো এই এপিডিডাইমিসটা এইভাবে অগ্রসর হয়েছে। তখন আর এটার নাম কিন্তু এপিডিডাইমিস হচ্ছে না, তখন এটার নাম হয়ে যাচ্ছে ভাস ডিফারেন্স। আচ্ছা, এটার তখন নাম হয়ে যাচ্ছে ভাস ডিফারেন্স। একটু মোটা হয়ে যাচ্ছে, যাই হোক, ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স এটার নাম হয়ে যাচ্ছে, যেটা এপিডিডাইমিস থেকে আসছে। এপিডিডাইমিসটা অপেক্ষাকৃত পুরু, এপিডিডাইমিস। এই ভাস ডিফারেন্স দুটো এক জায়গায় কানেক্ট হয়ে তৈরি করেছে ইউরিনোজেনিটাল ডাক্ট। ইউরিনোজেনিটাল ডাক্ট, যেটাকে বলা হয় মূত্র জনননালী। আমরা জানি স্ত্রী দেহে, অর্থাৎ ফিমেল সিস্টেমের ক্ষেত্রে কি হয়, মূত্রনালী আর জনননালী দুটো আলাদা, কিন্তু পুরুষদের ক্ষেত্রে একই। যেটা তৈরি করেছে দুটো ভাস ডিফারেন্স মিলে। এটা আগে ক্যানাল সিস্টেমটা দেখাচ্ছি, তারপরে গ্ল্যান্ডসটা দেখাবো। এটার নাম হয়ে যাচ্ছে ইউরিনোজেনিটাল ডাক্ট, যেখান থেকে ইউরিন এবং স্পার্ম দুটোই ফ্লো করতে পারে। এবং এই দুটো ভাস ডিফারেন্স যেখানে কানেক্ট হয়ে এই ইউরিনোজেনিটাল ডাক্টটা তৈরি করেছে, সেইটা একটা গ্ল্যান্ডের ভিতরে হয়েছে, সেটার নাম হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। গ্ল্যান্ডসগুলো ব্লুতে দেখাচ্ছি, প্রোস্টেট গ্ল্যান্ড। তোমরা জেনে থাকবে যে বার্ধক্য টাইমে কি হয়, অনেক সময় বার্ধক্য মানুষেরা, বৃদ্ধ মানুষেরা তাদের প্রস্রাব বা ইউরিন সেটা ধরে রাখতে পারে না, আপনা আপনি বেরিয়ে যায়। সেটার অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো কি,
এই যে প্রোস্টেট গ্ল্যান্ডটা আছে এটা আকারে অনেক সময় বয়সকালে বাড়তে থাকে, এবং যেহেতু মূত্রাশয়টা ঠিক পশ্চাৎ অংশেই রয়েছে সেহেতু এটা পশ্চাৎ মূত্রাশয়ের উপর একটা চাপ ক্রিয়েট করে, যার ফলে ইউরিনটা আপনা আপনি অনেক সময় বেরিয়ে পড়ে। এছাড়াও প্রোস্টেটে ক্যান্সার হয়, প্রোস্টেট ক্যান্সার তোমরা নাম শুনেছো, যাই হোক সেটা বাইরের টপিক। আসা যাক টপিকের মধ্যে, প্রোস্টেট গ্ল্যান্ড। আরো গ্ল্যান্ড আছে কি না, এখানে এক প্রকারের গ্ল্যান্ড থাকে, সেটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকেল। এই সেমিনাল ভেসিকেলের যে ক্যানালটা আর এই ভাস ডিফারেন্সের ক্যানালটা, দুটো ক্যানাল একসাথে কানেক্ট হয়ে যেটা তৈরি করেছে সেটার নাম হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট বা নিক্ষেপণ নালী। এখান থেকে স্পার্মটা নিক্ষিপ্ত হয়ে আসে ইউরিনোজেনিটাল ডাক্টের মধ্যে এবং সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। তা একটা জিনিস মাথায় রাখতে হবে, স্পার্ম এবং সিমেন এই দুটো জিনিস কিন্তু এক নয়। যেমন মাছ জলের মধ্যে ভাসে, সেখানে মাছটা যদি স্পার্ম বা শুক্রাণু হয়, জলটা বীর্য বা সিমেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। স্পার্মটা প্রডিউস হচ্ছে টেস্টিসের ভেতরে এবং সিমেন সেটা কিছুটা দিচ্ছে সেমিনাল ভেসিকেল থেকে আসছে, কিছুটা এপিডিডাইমিসের মধ্যে থেকে আসছে, তারপরে পুরোপুরি তৈরি হচ্ছে স্পার্ম, যার মধ্যে সিমেন সহ স্পার্ম আর কি। আর কিছু গ্ল্যান্ড আছে সেগুলো আমরা দেখছি। এখানে মটর দানার মতো একটা গ্ল্যান্ড আছে এক জোড়া, এই গ্ল্যান্ডের নাম হচ্ছে কাউপার গ্ল্যান্ড বা বাল্বো ইউরেথাল গ্ল্যান্ডও বলা হয়ে থাকে, কাউপারস গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের কাজ কি? এই গ্ল্যান্ড কিছুটা পরিমাণ পিচ্ছিল ফ্লুইড দেয়, যেটা ভ্যাজাইনাকে পিচ্ছিল রাখতে সাহায্য করে, যার ফলে স্পার্মটা ইজিলি ইউটেরাসের মধ্যে প্রবেশ করতে পারে। ঠিক আছে, আমরা তাহলে জানলাম এখানে গ্ল্যান্ডস গুলো কি কি আছে, জানলাম ডাক্ট সিস্টেমটা, এবং জানলাম যে টেস্টিসের মধ্যে স্পার্মটা প্রডিউস হয়, কিন্তু কিভাবে প্রডিউস হয় সেটা এখন দেখিনি, সেটা আবার দেখবো। মোটামুটি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। টেস্টিস থেকে এপিডিডাইমিসের মধ্যে আসছে, এখানে স্পার্মটা পুষ্টি রস সংগ্রহ করে, তারপরে যাচ্ছে ভাস ডিফারেন্স থেকে আসছে ইজাকুলেটরি ডাক্ট, সেখানে সেমিনাল ভেসিকেল রয়েছে, তারপরে ইউরিনোজেনিটাল ডাক্ট, এবং এই যে ইউরিনোজেনিটাল ডাক্ট এটা কিছু নরম পেশিময় যে পার্টসের দ্বারা আবৃত থাকে, সেটাই নাম হয়ে যাচ্ছে পেনিস। পেনিসের আবার যে পোরশন গুলো আছে তার মধ্যে আছে রুট পোরশন, এটা রুট, এটা বডি বা কর্পাস বলা যেতে পারে, আর এই যে বাল্বের মতো খোলা অংশটি রয়েছে এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস। তাহলে মোটামুটি রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রাইমারি অর্গান টেস্টিস এবং আর আদার্স অর্গানগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব টেস্টিসকে, মানে যদি একটা বলকে কেটে আমরা দেখি তার ভেতরে কি আছে, সেটা যেরকম দেখতে পারবো, সেই টেস্টিসের হিস্টোলজিটা এবার দেখবো যে টেস্টিসের ভেতরে কি ঘটে, কিভাবে বা স্পার্মটা প্রডিউস হয়। স্পার্ম প্রডিউস হওয়াটা যদি বা স্পার্মাটোজেনেসিস, সেটার উপর আমি আলাদা ভিডিও বানাবো, কিন্তু এখন দেখবো যে ওখানের মধ্যে কি কি হিস্টোলজি আছে, কোথায় কিভাবে স্পার্মটা প্রডিউস হয় সেটা দেখবো। তো এবার আমরা দেখবো টেস্টিসের প্রস্থচ্ছেদটা, টেস্টিসের ভেতরে কি পার্টস আছে, কি ক্যানাল সিস্টেম আছে, কিভাবে স্পার্ম প্রডিউস হয় সেটা দেখবো না, সেটা স্পার্মাটোজেনেসিসের মধ্যে দেখবো, তার উপর আলাদা ভিডিও আমি আনবো। তো এখন আমরা দেখবো টেস্টিসের প্রস্থচ্ছেদ করলে ভেতরে কি দেখা যায়। টেস্টিসের এই যে লেয়ারটা আছে, শুক্রাশয়ের লেয়ারটা, এখানে অনেকগুলো লেয়ার্স আছে, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলোসা, টিউনিকা ভ্যাজাইনালিস। এখানে মেইনলি টিউনিকা অ্যালবুজিনিয়াটা কি করে, টিউনিকা অ্যালবুজিনিয়া এটা কি করে, অনেকগুলো ভাঁজ সৃষ্টি করে। মানে আমরা যদি একটা বেলুন বা একটা প্লাস্টিকের বলকে দেখি, সেটাকে যদি ভাঁজ করে করে ভেতরে ঢোকানো হয় কিছুটা ছাড়া ছাড়া, বা শাড়ির কুঁচো যদি আমরা দেখি, তো একটা কি সৃষ্টি হয়, একটা ঢেউয়ের মতো অংশ সৃষ্টি হয়, ফলে মাঝখানে ফাঁকা অনেকগুলো মানে ফাঁকা গহ্বর সৃষ্টি হয়। এক্ষেত্রেও তাই হচ্ছে, টিউনিকা অ্যালবুজিনিয়াটা কি করে,
ভেতরে ঢোকে আবার বাইরে আসে, ঢোকে বাইরে আসে। এইভাবে কি করে টেস্টিসকে অনেকগুলো পিরামিড আকৃতির লোবেতে বিভক্ত করে। এতদূর পর্যন্ত আশা করি বোঝা গেল। টিউনিকা অ্যালবুজিনিয়াটা ভেতরে ঢুকছে, বেরোচ্ছে, ভাঁজ খেয়ে কিছুটা শাড়ি কুচির মতো ঢুকছে, যার ফলে এখানে অনেকগুলো পিরামিড আকৃতির লোব সৃষ্টি হয়েছে। এবং এই পিরামিড আকৃতির লোবের ভেতরে থাকে সেমিনিফেরাস টিউবিউল। সেমিনিফেরাস টিউবিউলস। এগুলো কিন্তু মানে নালি আর কি, মানে সুতোকে এক জায়গায় পেঁচিয়ে দিলে যেরকম দেখতে লাগবে সেরকমই এগুলো আর কি, যেন সুতো এক জায়গায় পেঁচিয়ে আছে, তবে এর ভেতরে প্লেস আছে যেখানে স্পার্ম প্রডিউস হয়। এগুলো গেল সেমিনিফেরাস টিউবিউল। আচ্ছা, এই প্রকোষ্ঠটা কিন্তু 200 থেকে 300টার মতো হয়ে থাকে, এখানে আমি কম দেখিয়েছি বোঝানোর সুবিধার্থে। সেমিনিফেরাস টিউবিউলগুলো থেকে স্ট্রেট কিছু নালিকা আছে, কিছু রিজিউ নালিকা, সেগুলো এসে মাঝখানে মধ্যবর্তী স্থানে সৃষ্টি করে রেটি টেস্টিস। তাহলে সেমিনিফেরাস টিউবিউল, সেখান থেকে কিছু রিজু নালিকা আসছে যেগুলো সৃষ্টি করছে রেটি টেস্টিস। এই রেটি টেস্টিস থেকে কিছু কিছু আবার ক্যানাল বেরিয়েছে বাইরের দিকে, যেটার নাম ভাষা ইফারেন্সিয়া। ভাষা ইফারেন্সিয়া, সেটা দেখছিলাম ভাস ডিফারেন্স, এটা ভাষা ইফারেন্সিয়া। তাহলে টিউনিকা অ্যালবুজিনিয়ার লেয়ার, যেটা অনেকগুলো প্রকোষ্ঠে ভাগ করেছে টেস্টিসকে, যেই প্রকোষ্ঠের ভেতরে রয়েছে সেমিনিফেরাস টিউবিউলস। সেমিনিফেরাস টিউবিউলস গুলো একত্রে একটা জালিকাকার গঠন সৃষ্টি করেছে, যেটাকে বলা হচ্ছে রেটি টেস্টিস, এবং সেখান থেকে আসছে ভাষা ইফারেন্সিয়া, একটা একটা করে বেরিয়ে বাইরে আসছে, যেটা একসাথে মিলিত হয়ে সৃষ্টি করছে, যেটা আমরা আগেও দেখেছি, এপিডিডাইমিস। যেটা আমরা আগে দেখেছি। এবার আশা করি তোমরা বুঝতে পারছো এই এপিডিডাইমিসটা ভাস ডিফারেন্সের উপর দিকে চলে যাচ্ছে, এবং এরকম আরো একটা টেস্টিস রয়েছে, দুটো উপরে কানেক্ট হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের ভেতরে, এখানে সেমিনাল ভেসিকেল রয়েছে, ইজাকুলেটরি ডাক্ট তৈরি হচ্ছে, এবং সেখান থেকে ইউরিনোজেনিটাল ডাক্ট আসছে যেখানে কাউপার গ্ল্যান্ড যুক্ত আছে, তারপরে সেটা পেনিসের মধ্যে রয়েছে। এই রকম ভাবে পুরো রিপ্রোডাক্টিভ সিস্টেমটা রয়েছে। এবং আমরা যদি সেমিনাল ভেসিকেলকে কেটে দেখি, মানে যেহেতু এটা নালিক আকার, তো কেটে দেখলে গোলাকার একটা পার্ট দেখা যাবে, সেই গোলাকার পার্টের ভেতরেই তৈরি হয় স্পার্ম, যে প্রসেসটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, যেটা আমরা পরের ভিডিওতে দেখব। তার আগে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর ভিডিও আনবো। তোমরা কমেন্টে জানাবে যে আমরা স্পার্মাটোজেনেসিসের উপর ভিডিও আনবো নাকি এরপরে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্টে জানাও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, এবং লাইক দিও। অল দ্য বেস্ট।